দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঐক্যমতে জুলাই ঘোষণাপত্র চান প্রধান উপদেষ্টা, ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিএনপির। জুলাই গণহত্যা তদন্তে সহায়তায় মোবাইল অপারেটরদের নির্দেশ ট্রাইব্যুনালের, তথ্য দেবে বিটিআরসি। এনসিটিবির পর সচিবালয়ের সামনে হামলার শিকার সংক্ষুব্ধ ছাত্র জনতা, শনিবারে প্রতিবাদ সমাবেশ। এইচএমপিভিতে একজনের মৃত্যুর কারণ শারীরিক জটিলতা, আতঙ্কিত না হওয়ার তাগিদ চিকিৎসকদের। এবারে পুরো আয়োজন। ঐক্যমত না হলে জুলাই ঘোষণাপত্রের উদ্দেশ্যে ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার। এ নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এমন মন্তব্যই করেছেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐক্যমত এসেছে, তবে এ নিয়ে আরও আলোচনা ও সংযোজন বিয়োজনের সুপারিশও এসেছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করার বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা 4:15টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় সর্বদলীয় বৈঠক। যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সকলের ঐক্যমত জরুরি। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ কিছু সুপারিশ এসেছে। বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এরপর বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের মতামত দেন। গণঅভ্যুত্থানের 5.5 মাস পরে কেন জুলাই ঘোষণাপত্রের দরকার হলো এমন প্রশ্ন তোলে বিএনপি। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ইসলামিক দল জুলাই ঘোষণাপত্রের পক্ষে মত দেয়। বেশ কিছু মৌলিক বিষয় যুক্ত করার সুপারিশও করেছে তারা। বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। এইটা আসলে কি হবে? এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার, আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে যাদের মূল ভূমিকা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও কিছু সুপারিশ দিয়েছে। অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশের বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি। সরকারের এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভিযোগ তোলেন। বরাবরের মতো এবারও আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সকল মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আন্দোলনে ধারণকৃত সকল তথ্য সংগ্রহে রাখতে বলা হয়েছে বিটিআরসিকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীপুরের ডাক্তার ফায়েজ ও উত্তরার মুগ্ধর স্বজনরা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা, বিবরণ ও তথ্যসহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি এনটিএমসিকে এবং গণহত্যার সমন্বিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। বিষয়ে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারবো, সেটা আমরা আজকে বৃহস্পতিবার এই নির্দেশনার বিষয়ে গণমাধ্যমে
গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর। এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সবকিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি, এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ছেলে। তারা তো হুকুমের আসামি, হুকুমদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা ক্ষমতায় ছিলেন। তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কাউকে হত্যা করেছেন, কাউকে গুম করেছেন। ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্বজনরা। যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। ফরেনসিক এক্সপার্টের মাধ্যমে যত দ্রুত সম্ভব দায়ীদের বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান মুগ্ধর স্বজনরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই। তিনি দেশটিতে কোন স্ট্যাটাসে রয়েছেন সেটা ভারত সরকারের বিষয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি ওঠার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে তারা তা করতে পারে। বাংলাদেশের প্রস্তাবিত হাই কমিশনারকে অনুমোদন ও দিল্লিতে ডেপুটি হাই কমিশনারকে তলব করার বিষয়েও কথা বলেছেন এই মুখপাত্র। সফরসঙ্গী হিসেবে আপনারা জানেন যে গত 12 জানুয়ারি 2025 তারিখে ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে শনিবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেন তাঁরা। কোনো আলোচনা ছাড়াই গ্রাফিতি বাদ দেওয়ার সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির কার্যালয় ঘেরাও কালে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলা করা হয়। এ ঘটনায় সাংবাদিক সহ অন্তত 8 জন আহত হন। এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর স্টুডেন্ট ফর সভারেন্টির হামলা, বিক্ষোভ মিছিলে পুলিশের জলকামান ও লাঠিচার্জের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের আদিবাসী স্বীকৃতি সাংবিধানিকভাবে পূর্ণভাবে দেওয়া না হয়। পার্বত্য চট্টগ্রাম তথা সমতলে আদিবাসীদের উপর হামলা করলো, সে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনোভাবে কারোর সাথে কোনো আলোচনা না করে একটি জিনিস বাদ দেওয়া এবং আমাদেরকে আসলে সন্দেহগ্রস্ত হতে হচ্ছে যে কারা যারা আক্রমণ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা। এর আগে হামলার প্রতিবাদে ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। যে আমরা একটি বহু জাতির, বহু ভাষার, বহু ধর্মে একটা বহুত্ববাদী রাষ্ট্রের যে স্বীকৃতি, সেটা সংবিধান সহ পাঠ্যপুস্তক সহ রাষ্ট্রের সমস্ত পলিসি মেকিং এর মধ্যে তার রিফ্লেকশন আমরা দেখতে চাই। এদিকে এনসিটিভির সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিবৃতিতে জানানো হয় এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে HMPV আক্রান্ত 30 বছর বয়সী এক নারী মারা গেছেন। তার মৃত্যুর বড় কারণ অন্যান্য শারীরিক জটিলতা। এদিকে বৃহস্পতিবার BSMMUতে এক সেমিনারে চিকিৎসকরা জানিয়েছেন এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস মাসখানেক ধরে বেশ আলোচনায় আছে এই নামটি। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজন নারী বুধবার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই নারী HMPVর পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও ভুগছিলেন। এদিকে HMPV দেশের মানুষের জন্য নতুন ঝুঁকি কি না তা নিয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে BSMMU। নর্মাল সিজনাল ফ্লু এবং মেটানিউমো ভাইরাসের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের কোন রোগীগুলো ভালনারেবল, যেগুলো এখন অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে, অর্গান ট্রান্সপ্লান্ট রোগীগুলোকে আমাদেরকে কিন্তু ইমিউনোসাপ্রেস দিতে হয়, বডির ইমিউনিটি ক্ষমতাকে নীল করে রাখতে হয়, না হলে অর্গানগুলো রিজেকশন হয়ে যাবে। 2017 সাল থেকেই এই ভাইরাস দেশে শনাক্ত হচ্ছে। জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, নাক বন্ধ সহ সাধারণ উপসর্গ হয় এই ভাইরাসে। 5 থেকে 7 দিনের মধ্যেই রোগী ভালো হয়ে যায়। যে বাংলাদেশে যে ভদ্রমহিলা মারা গেলেন, যে তার ক্ষেত্রে যেটা ছিল মেটানিউমো ভাইরাস ছিল, সাথে কিছু ক্লেপসিলা ছিল। তাহলে ক্লেপসিলা যে নিউমোনিয়াটা ছিল, দিস ডেথ ইজ ডিউ টু ক্লেপসিলা নিউমোনিয়া। তবে সব ধরনের ভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্ক পরা আর পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই বলেও জানান তিনি। যদি কেউ আক্রান্ত হয় আমরা মেটিকুলাস ফলোআপে যাব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সকল মামলায় খালাস পাওয়ার পর বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এই বিএনপি নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দেয়া হলেও পরে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। প্রায় 10 বছর পরে সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠনের পর গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত এই মামলা থেকে আদালত বাবরকে খালাস দেন। 2007 সালের 28 মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এসব মামলার মধ্যে উল্লেখযোগ্য ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ও চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলা। দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ মামলায় খালাস পান গত 14 জানুয়ারি। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বৃহস্পতিবার বেলা 2টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবর। এ সময় কারা ফটকে নেত্রকোনা থেকে আসা অপেক্ষমান তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। কারাগার থেকে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার সাথে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। পরে বনানী কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মন্তব্য করা তো জরুরি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লা সীমান্তের শূন্য রেখায় থাকা একটি পুকুরে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। দীর্ঘদিন দুই দেশের বাসিন্দারা পুকুরটি ব্যবহার করলেও এখন তা সম্ভব হচ্ছে না। কাঁটাতারের বেড়া দেওয়ার পর পুকুর এলাকায় সতর্ক পাহারায় রয়েছে বিজিবি। এই পুকুরের এক পাশে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রাম, আরেক পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর। স্থানীয় বাসিন্দারা জানান পুকুরটির 1/3 ভারতে, বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। 20 গজের ভিতরে যেন বেড়াটা না হয়, 150 গজের মধ্যে হয়। ওই বেড়া আমাদের বিপদ সংকেত। এতদিন বেড়া না থাকায় দুই অংশের বাসিন্দারাই সম্প্রীতির সাথে একই পুকুর ব্যবহার করে আসছিলেন। দুই পাশের মানুষই যাতায়াত করতেন বিনা পাসপোর্টে। এমনকি প্রতিবেশীদের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্কও।
কিন্তু এখন যে পরিস্থিতি ভাবে যেভাবে বেড়া দিতে হয়েছে একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে কি চুক্তি কি 20 গজে হয়েছে সঠিক নাকি 150 গজে হয়েছে এই জিনিসটা আমরা তো নেবে 150 গজের ভিতরে দিলে তো অনেক ভিতরে যাইত। এটা এমন অবস্থা মানে সীমান্ত পিলার থেকে একেবারেই 15 ফুট 20 ফুটের ভিতরে। তবে সম্প্রতি পুকুরের ভারতের সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে বিএসএফ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে চরম উত্তেজনা। ইন্ডিয়া তো কইতাছে বাগজান হলো গুলি মার দেখা হাম বাংলাদেশে মারেকা করলে। বিজিবি বলছে বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের 0 পয়েন্টের কিছু অংশে 150 গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। তবে নকশা অনুসারে কাজ না হলে সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার দাবিতে 20 জানুয়ারি শাহবাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে চাকরি প্রত্যাশীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন 1 যুগ ধরে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু তারা সুরাহা পাচ্ছেন না। সংস্কার কমিশনও সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষ 35 এবং নারী 37 করার জন্য সুপারিশ করেছিল, কিন্তু সরকার 32 বছর করেছে। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেও অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকবেন তারা বলেও ঘোষণা দেন। বয়স 35 না করে কেন 32 করা হয়েছে তাও ব্যাখ্যা চাওয়া হয় ওই সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনির প্রাণহানির পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কাতারের দোহায় স্থানীয় সময় বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছায়, যা কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। তবে এখনও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। 15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনির প্রাণহানি। তাই এ আনন্দ যেন আর বাঁধ মানছে না। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসের ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যেন সঙ্গী। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উকি দিল আশার আলো। আগামী রোববার থেকে কার্যকর হবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে। স্থানীয় সময় বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সংবাদ সম্মেলনে জানান, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। 15 মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। এই আনন্দ বলে বোঝানো যাবে না। গাজায় এমন কোনো পরিবার নেই যারা এক বা একাধিক সদস্যকে হারায়নি। অনেক পরিবার নির্বংশ হয়েছে, তাই গাজার জন্য এই এক বিরাট জয়। এ জয় পুরো ফিলিস্তিনের। আমরা আমাদের পরিবারের সদস্য হারিয়েছি, শুধু তাই নয়, আমাদের নেতারা শহীদ হয়েছেন দীর্ঘ এ যুদ্ধে। তাই আজ এ বাঁধ ভাঙা আনন্দ। আনন্দের বন্যা বইছে তেল আবিবেও। হারানো স্বজনকে একটু দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইহুদি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও আগে দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে, এতেই স্বস্তি প্রকাশ করেছেন তারা। এত কিছুর পরও যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে 30 জনের। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিদায়ী ভাষণ দেন। বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে বলেন বাইডেন। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন এই প্রেসিডেন্ট। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি বৃহস্পতিবার। বাফুফের সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে ব্রিফিংয়ে জানানো হয় জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছে বাফুফে। হাভিয়ার কাবরেরা ও পিটার বাটলার দুজনের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয় গত 31 ডিসেম্বর। আরও কিছুদিন তাদের উপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পিটার বাটলার 31/12/2026 পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি। আমরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি 2026 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা পিটার বাটলারের বিরুদ্ধে একরকম বিদ্রোহ করেছিলেন। বাটলারও পাল্টা অভিযোগ করেন, তাই নারী দলের সঙ্গে বাটলারের সম্পর্ক টিকে থাকবে ভাবা কঠিনই ছিল। এদিকে গত 30 ডিসেম্বর 2024 থেকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে 64 জেলা দল ও বিকেএসপির অংশগ্রহণে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের আয়োজন করছে বাফুফে। আমরা আন্ডার 16 তারপরে যে 17 যে সাব গেমস হবে ওইটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা নেমেছি। আর আমাদের এখানে যারা ভালো প্লেয়ার আমরা পাবো, আপনারা জানেন আমাদের একটা এলিট একাডেমি আছে। হ্যাঁ, আমরা ওইদিকে আমরা দিয়ে দেব। আগামী 19 জানুয়ারি বাফুফের নিজস্ব মাঠে টুর্নামেন্টের লোগো উন্মোচন এবং 25 তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ঐক্যমতে জুলাই ঘোষণাপত্র চান প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিএনপির। জুলাই গণহত্যা তদন্তে সহায়তায় মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল, তথ্য দেবে বিটিআরসি। এনসিটিভির পর সচিবালয়ের সামনে হামলা শিকার সংক্ষুব্ধ ছাত্র জনতা, শনিবারে প্রতিবাদ সমাবেশ। এইচএমপিভিতে একজনের মৃত্যুর কারণ শারীরিক জটিলতা, আতঙ্কিত না হওয়ার তাগিদ চিকিৎসকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।